সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলার কথা ছিল সেটা হলো 47তম বিসিএস। আমরা 47তম বিসিএস সম্বন্ধে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আমরা জানবো। 47তম বিসিএস নিয়ে কথা বলি, সেটা হলো 47তম বিসিএস কেন অন্য বিসিএস থেকে আলাদা। তোমরা রিসেন্ট না, বিসিএস এর ইতিহাসে এত বড় সার্কুলার কখনোই হয়নি। দেখো, এই বিসিএস এ আমাদের ক্যাডার পদে কতজন নিয়োগ করা হবে? 3,487 জন এবং নন ক্যাডার পদে 281 জন। তার মানে আমরা দেখতে পাচ্ছি 3,688 জন। সাম্প্রতিক সময়ে কোনো বিসিএস এত সংখ্যক প্রার্থীকে নিয়োগ দেওয়ার কোনো ইতিহাস নেই। তো তুমি মনে রাখবা, 47তম বিসিএস এ যেহেতু পদের সংখ্যা বেশি, তাই তোমার বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনা বেশি। তবে অবশ্যই মনে বিশ্বাস রাখতে হবে, সেটা এক্সিকিউট করার মতো পরিশ্রম করতে হবে। দেন আমি যদি কথা বলি 47তম বিসিএস কেন অন্যান্য বিসিএস থেকে আলাদা, তো কত টাকা নির্ধারণ করা হয়েছিল? 200 টাকা আবেদন ফি, তাই না? এটা হলো আবেদন ফি হলো 200 টাকা। এবারে এই বিসিএস এর বয়সের যে কোটা, সেটা হলো সর্বোচ্চ 32 বছর পর্যন্ত ছিল সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে। সেটা এখন সর্বোচ্চ কত করা হয়েছে? 32 বছর বয়স পর্যন্ত করা হয়েছে সর্বোচ্চ। আচ্ছা, এবার বিসিএস এর ভাইবা মার্ক কত করা হয়েছে? 100 মার্ক করা হয়েছে। এটা কি হলো? ভাইবা মার্ক। তাহলে বিভিন্ন পরীক্ষা এসে থাকে যে বাংলাদেশ সিভিল সার্ভিসে কতটি ক্যাডার রয়েছে। আসলে ক্যাডার রয়েছে 26টি। বাংলাদেশ সিভিল সার্ভিসে কতটি ক্যাডার রয়েছে? 26টি ক্যাডার রয়েছে। এবং এই 26টা ক্যাডার দুই ধরনের, একটা হলো জেনারেল ক্যাডার আর হলো টেকনিক্যাল ক্যাডার। টেকনিক্যাল ক্যাডার সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা দেখতে পারতেছো। আচ্ছা, জেনারেল এবং টেকনিক্যাল ক্যাডারের মধ্যে পার্থক্য কি আমি তোমাদের বলি। টেকনিক্যাল ক্যাডারের হলো একটা নির্দিষ্ট শর্ত আছে, সেটা হলো তাকে স্পেসিফিক সাবজেক্টে পড়াশোনা করতে হয়। যেমন কেউ যদি স্বাস্থ্য ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হইতে চায় অথবা পরীক্ষা দিতে চায়, তাহলে অবশ্যই তাকে এমবিবিএস পাস করতে হবে। কিংবা কেউ যদি গণপূর্তে যাইতে চায়, তাহলে তাকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে। তো এগুলো হচ্ছে টেকনিক্যাল ক্যাডার। আবার অনেকেই আছে কি, আবার 4 বছর মেয়াদি কোর্স করলে কিন্তু তুমি যে কোন ক্যাডারে আবেদন করতে পারবে? জেনারেল ক্যাডারে আবেদন করতে পারবা। আচ্ছা, বিসিএস এর পরীক্ষা পদ্ধতি নিয়ে যদি আমি কথা বলি, শুরুতে তোমরা দেখো বিসিএস পরীক্ষা পদ্ধতি মোট 3টা ধাপে হয়। কতটা ধাপে হয়? 3টা ধাপে। এগুলো ভাইবা। এই 3টা পদ্ধতিতে কে সম্পৃক্ত? সেটা হলো বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। ওনারা মূলত এই কাজগুলো করে থাকে। তাহলে আমরা সকলেই জানি যে প্রিলিমিনারি কত মার্কসের মধ্যে হয়ে থাকে? 200 মার্ক। দেন রিটেন কত মার্কের মধ্যে হয়ে থাকে? 900 মার্ক। দেন বর্তমানে ভাইবা কত মার্ক হয়ে থাকবে? 100 মার্ক। আমরা জানি বিসিএস প্রিলিমিনারি এই 200 মার্কের পরীক্ষা, এখানে কিন্তু মোট সাবজেক্ট আছে 12টা। কতটা সাবজেক্ট আছে? মোট 12টি সাবজেক্ট আছে। তাহলে কি কি সাবজেক্ট আছে আমি যদি একটু কথা বলি, সেটা হলো বাংলা ভাষা ও সাহিত্য, এখানে কিন্তু 35 মার্ক আছে। কম্পিউটার, এখানে আমাদের 23 মার্ক আছে। দেন আমরা যদি বলি ভূগোল ও নৈতিকতা, এগুলো সব আলাদা সাবজেক্ট। এখানে 10 করে মোট কত আছে? 20 মার্ক আছে। তাহলে তোমরা খেয়াল করে দেখবা, এটা হলো আমাদের পূর্ণাঙ্গ সিলেবাস। এই সিলেবাসে আমাদের কত মার্কের পরীক্ষা হবে? 200 মার্ক। স্যার, এখন কোশ্চেন হলো প্রিলিমিনারিতে কি কোনো কাট মার্কস আছে? না, প্রিলিমিনারিতে কোনো কাট মার্কস নেই। সাধারণত পদের সংখ্যা যতগুলো থাকে 9 গুণ বা 10 গুণের অধিক শিক্ষার্থীকে সিলেক্টেড করা হয়। সেটা মূলত পাবলিক সার্ভিস কমিশনের উপর ডিপেন্ড করে। আমি তোমাদের বলি, আমাদের ক্যাডার মূলত কয় ধরনের। আমি শুরুতে বলছিলাম আমাদের ক্যাডার আছে 2 ধরনের, একটা হলো জেনারেল আর একটা কি হলো? টেকনিক্যাল ক্যাডার। টেকনিক্যাল ক্যাডার, টেকনিক্যাল ক্যাডার। আচ্ছা, এবারে তোমরা বিপিএসসি ফর্মে যেটা দেখতে পাবা, সেখানে কি দেয়া আছে? বোথ ক্যাডার দেয়া আছে। তাহলে কারা জেনারেল ক্যাডারে অ্যাপ্লাই করতে পারবে? যারা 4 বছর মেয়াদি কোর্স করছে, অনার্স করছে বা অন্য কোনো কোর্স করছে, তাহলে তারা সহজেই জেনারেল ক্যাডারে অ্যাপ্লাই করতে পারবে। টেকনিক্যাল কি? টেকনিক্যাল ক্যাডার স্পেসিফিক সাবজেক্ট, এটাও বলছিলাম। কেউ যদি আগ্রহী হয় যে আমি জেনারেল এবং টেকনিক্যাল উভয় ক্যাডারে যেতে আগ্রহী, অথবা এর যে কোনো একটা পেতে আগ্রহী, তাহলে তাকে বিপিএসসি ফর্ম 1 কোন ক্যাডার পূরণ করতে হবে? বোথ ক্যাডার পূরণ করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে রিটেনে আলাদা পাস মার্ক আছে, সেটা পরে আমি তোমাদের বলবো। আচ্ছা, এখন দেখো জেনারেল ক্যাডার কোনগুলো আছে। তোমরা হয়তো অনেকেই দেখতে পারতেছো এই ক্যাডার চয়েস লিস্টে, এখানে জেনারেল ক্যাডার সম্বন্ধে বলা হয়েছে। বিশেষ পররাষ্ট্র প্রশাসন, পুলিশ, কাস্টমস, এগুলো আছে সবই জেনারেল ক্যাডার। এবারে নিচের দিকে হয়তো দেখতে পারতেছো এই টেকনিক্যাল ক্যাডার, যেমন শিক্ষা, কৃষি, তথ্য, গণপূর্ত, স্বাস্থ্য, এবারে বন আছে, আরো আছে প্রায়। আরো আমরা কোন চয়েস লিস্ট আগে দেবো? তোমরা এখানে সকলেই দেখতে পারতেছো, এখানে আমাদের একটা ক্যাডার চয়েস লিস্ট দেয়া আছে। আচ্ছা, এই ক্যাডার চয়েস লিস্টের কার সুযোগ সুবিধা কেমন, এগুলো নিয়ে আমি কথা বলবো না। মূলত সুযোগ সুবিধার উপর ভিত্তি করেই এটা চয়েস লিস্ট করা হয়েছে। এবারে তোমার যদি ইচ্ছা করে তুমি এটা দিবা না, তোমার মতো করে দিতে পারো। তবে আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। তুমি যদি ইংরেজিতে ভালো হয়ে থাকো,
আমি আবারও বলি, তোমার যদি ইংরেজিতে দক্ষতা থাকে দেন দেন তুমি পররাষ্ট্র ক্যাডার দিবা। কারণ ভাইভাতে যারা পররাষ্ট্র ক্যাডার দেয় তাদেরকে সচরাচর কিন্তু ইংরেজিতে প্রশ্ন করা হয়। তো তোমার যদি ইংরেজিতে নড়বড়ে অবস্থা থাকে তাহলে তুমি পররাষ্ট্র ক্যাডার দিও না। আচ্ছা, এরপরে যে ক্যাডারটা তুমি চাইলেই দিতে পারো সেটা হলো বিসিএস প্রশাসন ক্যাডার বা বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন বলে থাকি। আমরা জানি যে আমাদের সকল মন্ত্রণালয় যে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব পদ মর্যাদার আছে সকলেই না 75% হলো কোন ক্যাডার থেকে গিয়েছে? প্রশাসন ক্যাডার থেকে গিয়েছে। আচ্ছা, এখন তুমি যদি মনে করো যে স্যার আমার পুলিশিং করতে ভালো লাগে, দেন তুমি পুলিশ দিবা আগে। তুমি যদি বলো স্যার আমি প্রথমে পুলিশ দিতে পারবো না, পারবা অবশ্যই, তুমি প্রথমে পুলিশ দিয়ে রাখো। আচ্ছা, এটা হলো একটা একদম স্ট্যান্ডার্ড একটা, যে তোমার যদি প্রশাসন মনে হয় যে আমি ঝামেলায় যাব না, তবে কাস্টমস নিতে পারো। আচ্ছা, তাহলে আমরা শুরুতে বললাম যে শুরুতে তুমি পররাষ্ট্র দিতে পারো, দেন প্রশাসন, দেন তারপরে কি দিবা? বিসিএস পুলিশ দিবা। এরপরের যে তিনটা ক্যাডার আছে এইটাই কিন্তু বেস্ট চয়েস, যে বিসিএস কাস্টম, দেন বিসিএস অডিট এবং বিসিএস ট্যাক্স। এটা নিয়ে অনেকেই বলে যে স্যার আমি কি আগে কর দিব নাকি অডিট দিব? না, এইটাই দিবা, আগে কাস্টমস, দেন অডিট, দেন হলো কর। এরপরে এইখানে আরেকটা ক্যাডার আছে, সেটা হলো বিসিএস আনসার। চাইলে তুমি বিসিএস পুলিশের পরে বিসিএস আনসার দিতে পারো, তবে যদি মনে হয় যে না আনসার পরে দিব তাহলে তুমি আনসারটা পরে দাও। এরপরে বিসিএস তথ্য ক্যাডার, এবং তোমরা জানো এখানে তিনটা সাব ক্যাডার আছে, অর্থাৎ বিসিএস তথ্য সাধারণ আছে, বেতার আছে এবং অনুষ্ঠান আছে। এটার মধ্যে যদি তুমি বলো যে বিসিএস তথ্য, এটা কি পাশাপাশি দিতে হবে? পাশাপাশি দেওয়ার কোনো বাধ্যবাধকতা নাই, তিনটা ক্যাডারেই দেওয়া আছে আলাদা আলাদা কোড। তুমি যদি মনে করো আমি তথ্য সাধারণ এইখানে দিব, বাকিগুলো নিচে দিব, দেন বেশ ভালো, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেন তুমি যে ক্যাডারটা দিতে পারো সেটা হলো বিসিএস রেলওয়ে। বিসিএস রেলওয়ের পরে খাদ্য, দেন সমবায়। আচ্ছা, কেউ যদি মনে করে স্যার আমি কি সমবায় আগে দিতে পারবো না, পারবা, কোনো সমস্যা নেই, তুমি সমবায় আগে দাও, খাদ্য পরে দাও, দেন বিসিএস ডাক, বিসিএস কি পরিবার পরিকল্পনা। আচ্ছা, এভাবেই তুমি ক্যাডার চয়েসটা পূরণ করবা। এটা হলো জেনারেল ক্যাডার। আচ্ছা, পূরণ করার পর তুমি যদি বোথ ক্যাডার পূরণ করে থাকো, দেন তোমার কিন্তু আরো অপশন থাকবে। তুমি দেখবা যে ক্যাডার চয়েস পূরণ করার সময় জেনারেল পরেও তোমার কিছু টেকনিক্যাল অপশন থাকবে। সেক্ষেত্রে এই ক্যাডারগুলো দেওয়ার পরে তুমি যদি ম্যাথমেটিক্সে পড়ো, ফিজিক্সে পড়ো, যে তোমার সাধারণ শিক্ষায় যাওয়ার অপশন আছে, তাহলে এই ক্যাডারগুলো দেওয়ার পরে তুমি কি দিবা? বিসিএস শিক্ষা দিবা। তাহলে এই ক্যাডার চয়েস পূরণ করার পরে আমরা কি দিব? বিসিএস সাধারণ শিক্ষা দিব। অনেকেই যে কাজটা করে থাকে যে স্যার এই প্রথম 5-6টা ক্যাডার পাওয়ার পরে এগুলো যদি পাই তো ভালো, আমি নিচের গুলা চাকরি করতে ইচ্ছুক না। আমার কথা হলো প্রথম 5-7টা ক্যাডার যদি হয় ভালো, না হলে আমি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যাবো। দেন তুমি এই 5-7টা দেওয়ার পরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার দেবা, দেন বাকিগুলো যদি দিতে চাও দিতে পারো। আবার অনেক নারী ক্যান্ডিডেট আমাকে মেসেজ করে যে স্যার আমি শুধুমাত্র সাধারণ শিক্ষা ক্যাডার যেতে চাই, তাহলে আমি কি করবো? তো কোনো কিছু করতে হবে না, তুমি টেকনিক্যাল ক্যাডার দাগাও, দাগার পরে এখানে শুধুমাত্র বিসিএস এডুকেশন ক্যাডার দিয়ে দাও, বেশ ভালো, এটা ভাইবা একটা ভালো প্রভাব পড়ে। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের ক্যাডার চয়েস নিয়ে আর কোনো কোশ্চেন থাকলো না। আচ্ছা, এটা হলো একটা স্ট্যান্ডার্ড ক্যাডার চয়েস লিস্ট। আমি বলতেছি না যে এটাই তোমার দিতে হবে, তোমার সাবজেক্টের সাথে আচ্ছা ক্যাডারের যে যদি প্রাসঙ্গিকতা থাকে, এবারে তো অন্য ক্যাডারের প্রতি যদি তোমার ভালো লাগা থাকে তাহলে তুমি সেগুলোকে প্রায়োরিটি দিতে পারো। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো বিসিএস বুক লিস্ট। তোমরা দেখবা আমি ডান দিকে লিখে রাখছি বিসিএস বুক লিস্ট সম্বন্ধে, যে বিসিএস এর ক্ষেত্রে এই কয়েকটা বই পড়লেই কিন্তু এনা প্রিলিমিনারি পাসের জন্য। আমি শুরু থেকে আমার স্টুডেন্টদের বলে আসতেছি যে তোমার টেবিলে বইয়ের সংখ্যা যত বেশি থাকবে তোমার পরীক্ষায় ফেল করার সম্ভাবনা তত বেশি থাকবে। এই কথাটা বলার কারণ হলো আমরা অনেক সময় কি করে থাকি, একই বই বিভিন্ন প্রকাশনের কিনে এই টেবিলটা ভারী করে মাথাটা গার্বেজ করে ফেলি। প্রিলিমিনারি পাস করতে গিয়ে এত জানতে হয় না আমাদের। আমি দেখো এইখানে বিসিএস বুক লিস্টের সব নিচে যেটা দিয়েছি সেটা হলো যে কোনো প্রকাশনের এক সেট বই হলেই হবে। আমি কিন্তু এই কথাটা শুরুতেই বলতে পারতাম। আসলে সত্য যে যে কোনো একটা প্রকাশনের যদি তোমার এক সেট বই থাকে, একাধিক বই না, এক সেট বই, যেমন বাংলার জন্য একটা, ইংরেজি ভাষা এবং সাহিত্যের জন্য একটা, কিংবা বাংলাদেশ আন্তর্জাতিকের জন্য একটা, এই কয়েকটা বই যদি থাকে তাহলে তুমি অনায়াসেই কি করতে পারবা? বিসিএস প্রিলিমিনারি পাস করতে পারবা। আর তুমি যদি একদম নিউ কামার হয়, যে আমি একদম শুরু থেকেই শুরু করতে চাচ্ছি, অর্থাৎ জিরো থেকে শুরু করতে চাচ্ছি, সেক্ষেত্রে দেখো আমি কি বলছি। প্রথমে বলছি বাংলা ভাষা এবং সাহিত্য। এইখানে বাজারে যে বইগুলো আছে সবই ভালো, MP3 ভালো, প্রফেসরস ভালো, অগ্রদূত ভালো, তবে আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা সম্ভব হলে অগ্রদূত বইটা কিনো। আর এর পাশাপাশি তুমি যেটা করবা, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা পড়বা। নবম দশম শ্রেণী কি বই পড়বা? ব্যাকরণ বইটা পড়বা।
আচ্ছা, এরপরে আসো ইংরেজি গ্রামার। আমি বলি সবার ক্ষেত্রে কিন্তু সকল সাজেশন কিন্তু অ্যাপ্লিকেবল না। আমি তোমাদের বলি, যদি তোমার বেসিক দুর্বল হয় তাহলে তুমি শূন্য থেকে যদি শুরু করতে চাও, দেন তুমি আগের বইগুলো পড়বা। যেমন জাকির হোসেনের একটা বই আছে ইংরেজি গ্রামার, সেই বইটা পড়তে পারো। জাকির হোসেন, আমি তোমাদের বলি, জাকির হোসেনের একটা বই বাজারে বললেই হবে যে জাকির হোসেনের একটা বই আছে, এই বইটা পড়তে পারো। অথবা অ্যাডভান্স যে বইটা আছে গ্রামার শেখার জন্য, এগুলো তোমরা পড়তে পারো গ্রামার শেখার জন্য। কিন্তু যদি মনে হয় যে স্যার না আমি মোটামুটি পারি, এখন আমি প্র্যাকটিস করতে চাই, প্র্যাকটিস যদি করতে চাও, বাজারে খুবই দুইটা ভালো বই আছে, সেটা হলো ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, আর একটা হলো মাস্টার্স ইংলিশ গ্রামার আছে। এই দুইটা বইই ভালো। তো আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা সম্ভব হলে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা পড়ো। এটা হলো ইংরেজির ক্ষেত্রে। এরপরে ইংরেজি সাহিত্য যেটা আছে সেটা হলো, এই সম্ভবত ওনার নাম শরীফ চৌধুরী, ওনার বইটা হলো এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। এই বইটা পড়তে পারো, সংক্ষিপ্ত আকারে খুব সুন্দর আকারে দেয়া আছে। এরপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গণিত। আচ্ছা, গণিত আমি কথা বলতেছি। গণিতে যদি তোমার বেসিক খুব দুর্বল হয়ে থাকে, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত তুমি ম্যাথ গুলো করো, সেটা হলো সিলেবাস দেখে দেখে করো। আর বাজারে যে বইগুলো আছে আমি তোমাদের বলি, সেটা হলো খায়রুল স্যারের যে বইটা আছে, বই আছে আশরাফুল বিসিএস প্রিলিমিনারি করেছে, এনার বইটা পড়তে পারো। এই দুইটার যে কোনো একটা বই তুমি পড়তে পারো। আচ্ছা, এটা হলো বিসিএস গণিতের জন্য, তাই আমি বলছি খায়রুল অথবা আশরাফুল। এবারে আমি যদি তোমাদের আইকিউ বলি, অর্থাৎ মেন্টাল এবিলিটির কথা বলি, তাহলে খায়রুল স্যার মেন্টাল এবিলিটি আছে। অথবা আমরা এই যে একটা বই আছে সেটা হলো আইকিউ ডক্টর নাম, এই বইটা ভালো, সম্ভব হলে এই বইটা পড়ো। আচ্ছা, বিসিএস যে মেন্টাল এবিলিটিটা আছে, এইটার জন্য তুমি যদি বিগত বছরের প্রিলি প্লাস রিটেন সলভ করে যাও, তাহলে তুমি মোটামুটি ভালো কমন পাবা। কেউ যদি বলে মেন্টাল এবিলিটি বই কিনবো না, কিনো না, যার কাছে বই আছে প্রিলি এবং রিটেনের কয়েকটা পেজ তুমি কি করবা, ফটোকপি করে নিয়ে পড়ে নিও। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সাধারণ জ্ঞান। দেখো, সাধারণ জ্ঞানের জন্য তুমি চাইলে প্রকাশনের বই পড়তে পারো, যদি প্রফেসরসও পড়তে পারো, আবার এমপি3ও পড়তে পারো জর্জের। এবারেও আমি তোমাদের সাজেস্ট করবো, একদম স্ট্রংলি সাজেস্ট করবো, বিসিএস এর জন্য 4টা বই একত্রে দেয়া আছে। এটা হলো বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী, দেন হলো আন্তর্জাতিক বিষয়াবলী, দেন হলো ভূগোল, দেন হলো নৈতিকতা এবং সুশাসন। এই 4টা বিষয়ে যদি তুমি খুব স্ট্রং প্রিপারেশন নিতে চাও, তোমরা জানো যে এখানে প্রায় এইখানে কত মার্ক আছে, 35, এইখানে 20, দেন ভূগোলে 10, দেন নৈতিকতায় 10, এই আচ্ছা এখানে 30 মার্ক আছে, 20 আর 30 50, আচ্ছা 70। এই 70 মার্কের যদি একটা ভালো প্রিপারেশন নাও নিতে চাও, যেটা তোমার প্রাইমারি নিবন্ধনের ক্ষেত্রেও কাজে লাগবে বা ব্যাংকেও কাজে লাগে, সেক্ষেত্রে তুমি একটা বই পড়তে পারো। সেই বইটার নাম হলো নাইম হোসেনের, সেটা হলো বেসিক ভিউ। এই বইটা যদি তুমি ভালোভাবে শেষ করতে পারো, রিটার্নও তোমার কাজে লাগবে, আমি তোমাদের বলতেছি। আর যদি তুমি বলো স্যার আমার কাছে জর্জের আছে, দিন না, জর্জ পড়ো, প্রফেসরস পড়ো, বা ভূগোল নৈতিকতা যদি থাকে এগুলো পড়ো। আচ্ছা, এরপরে সাধারণ বিজ্ঞান বই সম্বন্ধে 19 বই কি পড়তে হবে, পড়ার কোনো দরকার নেই, যদি সময় থাকে পড়ো, আর না থাকলে যে বইটা পড়বা সেটা হলো দৈনন্দিন বিজ্ঞান বইটা পড়বা, এমপি3। আর কম্পিউটারের জন্য এই বাজারের একাদশ দ্বাদশ শ্রেণীর এত ডিটেলস জানার দরকার নেই, ইজি কম্পিউটার বইটা পড়লেই এনাফ। আচ্ছা, তোমরা সকলেই 47তম বিসিএস এর সফল কাম হও, এই দোয়া করি। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।